মাসের শেষে কি মনে হয়? আপনার সব টাকা যেন কোথাও উধাও হয়ে গেছে। মাসের শুরুতেই যখন বেতন আসে তখন অনেক প্ল্যান থাকে, নতুন কিছু কিনবো, কিছু টাকা সেভ করব। কিন্তু মাস শেষ হওয়ার আগেই সব টাকা খরচ হয়ে যায়। আবার পরের মাসে একই গল্প। যদি আপনি ভাবছেন টাকা কম থাকার কারণে সেভ করতে পারছি না, তবে আপনি একা নন। বাস্তবটা হলো যতই আয় বাড়িয়ে নিন, যদি সঠিক পরিকল্পনা না থাকে তাহলে খরচ বাড়তে থাকবে আর সেভিং কোনো দিন হবে না। কিন্তু সুখবর হলো অর্থনৈতিক জীবন গুছিয়ে নেওয়া খুব জটিল কিছু নয়। পার্সোনাল ফাইন্যান্সের কিছু সহজ নিয়ম মেনে চললেই আপনি মাসের শেষে খালি পকেট থেকে বেরিয়ে আসতে পারবেন। আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে পার্সোনাল ফাইন্যান্স শুরু করবেন একদম শূন্য থেকে, কিভাবে আয় এবং খরচের সঠিক হিসাব রাখবেন, বাজেট বানাবেন, সেভিং বাড়াবেন, ইমার্জেন্সি ফান্ড তৈরি করবেন এবং ধীরে ধীরে ইনভেস্টমেন্ট শুরু করবেন। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। আর এই গাইড আপনার টাকার প্রতি দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেবে। তাহলে চলুন, দেরি করে আর লাভ নেই, শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আমি সীমা আপনাদের সঙ্গে আবার স্বাগত জানাচ্ছি আমাদের সীমা টকিজে, যার আগে নাম ছিল ক্রিপ্টোনাবা। এখানে আমরা একদম সহজ ভাষায় পার্সোনাল ফাইন্যান্স, সেভিং প্ল্যান, মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেট নিয়ে আলোচনা করব। আমাদের লক্ষ্য হবে আপনাকে আর্থিকভাবে সচেতন করা, যাতে আপনি আপনার আয় সঠিকভাবে পরিচালনা করতে পারেন, ভবিষ্যতের জন্য সেভ করতে পারেন এবং ধীরে ধীরে ইনভেস্টমেন্ট শুরু করে আর্থিক স্বাধীনতার পথে হাঁটতে পারেন। যদি আপনি নতুন হন এবং টাকা ম্যানেজমেন্ট নিয়ে বিভ্রান্ত থাকেন, তবে এই চ্যানেল আপনার জন্য। আর যদি আপনার ফাইন্যান্সিয়াল জার্নি শুরু হয়ে গিয়ে থাকে, তবে এখান থেকে অনেক প্র্যাকটিক্যাল টিপস শিখতে পারবেন। তাই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকন প্রেস করুন, যেন কোনো ভিডিও মিস না হয়। বেশিরভাগ মানুষ জানে না তারা প্রতি মাসে ঠিক কত টাকা আয় করছে বা কত টাকা খরচ করছে। ফলে মাসের শেষে টাকা কোথায় চলে গেল তা বোঝা যায় না। তাই প্রথম কাজ হচ্ছে আপনার আয় লিখে রাখা। আপনি চাইলে একটি কাগজে লিখতে পারেন অথবা গুগল শিট ব্যবহার করতে পারেন, যাতে ডেটা সেভ থাকে। লিখে ফেলুন প্রতি মাসে কত টাকা বেতন পাচ্ছেন। যদি সাইড ইনকাম থাকে, যেমন টিউশন, ফ্রিল্যান্সিং, ছোটোখাটো ব্যবসা, সেটাও যোগ করুন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, শুধু নেট স্যালারি নয়, বোনাস, ইনসেন্টিভ, কমিশনস এগুলোও লিস্টে রাখুন। যদি আয় অনিয়মিত হয় তবে গড় হিসাব বের করুন। উদাহরণস্বরূপ, শেষ 6 মাসের মোট আয় ভাগ করে নিন 6 দিয়ে, তাহলে মাসিক গড় বের হয়ে যাবে। এখন যখন আপনার মোট আয়ের হিসাব পেয়ে গেলেন, তখন সেটাকে ক্যাটাগরিতে ভাগ করতে শুরু করুন। ঠিক কত টাকা প্রয়োজনীয় খরচে যায়, যেমন ঘর ভাড়া যদি থাকে ঘর ভাড়া, যদি আপনার নিজের বাড়ি থাকে তাহলে ট্যাক্স, বাজার, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, যাতায়াতের খরচ, আর কত টাকা অপ্রয়োজনীয় বা লাক্সারিতে খরচ করছেন, যেমন কোনো রেস্টুরেন্টে গেলেন, অনলাইন শপিং করলেন, কোনো রকম মুভি দেখলেন। এই ধরনের অপ্রয়োজনীয় লাক্সারিসে কত টাকা খরচ করছেন সেটাও লিখে রাখুন। এই তথ্য হাতে পেলে আপনি পরিষ্কার বুঝবেন টাকা কোথায় বেশি যাচ্ছে। অনেক সময় আমরা খেয়াল করি না যে ছোট ছোট খরচ, যেমন প্রতিদিনের কফি বা অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশনস মাসের শেষে বড় অঙ্ক হয়ে যায়। এই ধাপের মূল উদ্দেশ্য হলো আপনার ক্যাশ ফ্লো বুঝে নেওয়া, অর্থাৎ কত টাকা আসে, কত টাকা যায় এবং কোথায় যায়। এই ক্ল্যারিটি পাওয়ার পরেই আপনি পরের ধাপে যেতে পারবেন, অর্থাৎ বাজেট তৈরি করতে। মনে রাখবেন, আয়ের হিসাব পরিষ্কার না থাকলে কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং সফল হবে না। তাই এই স্টেপটা স্কিপ করবেন না। যেহেতু আপনার আয়ের এবং খরচের পরিষ্কার হিসাব বের হয়ে গেছে, এবারে সেকেন্ড স্টেপে আমরা দেখব বাজেট বানানো। অনেকেই মনে করে বাজেট মানে কষ্ট করে খরচ কমানো, কিন্তু সত্যি হলো বাজেট হলো আপনার টাকাকে সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করার পরিকল্পনা। সবচেয়ে সহজ এবং জনপ্রিয় পদ্ধতি হলো 50-30-20 রুল। 50% আপনার প্রয়োজনীয় খরচের জন্য, এর মধ্যে পড়ে বাড়ি ভাড়া বা ট্যাক্স, বাজার খরচ, বিদ্যুৎ বিল, স্কুল ফি, যাতায়াত, মেডিসিনস, যেগুলো বাদ দেওয়া সম্ভব নয়। উদাহরণস্বরূপ, যদি আপনার মাসিক আয় 30,000 টাকা হয়, তবে 15,000 টাকা প্রয়োজনীয় খরচে ব্যয় করুন। 30% যাবে আপনার ইচ্ছামতো খরচে, যেমন মুভি দেখা, বাইরে যাওয়া, শপিং করা, ছোটোখাটো ট্রাভেল, সাবস্ক্রিপশনস। এটা আপনার লাইফস্টাইল ব্যালেন্স রাখে। তবে খেয়াল রাখবেন যেন 30%-এর বেশি না হয়। যেমন আপনার যদি আয় 30,000 টাকা আছে, তাহলে আপনার খরচ 9,000 টাকা পর্যন্ত নিরাপদ। 20% সেভিং ও ইনভেস্টমেন্ট, এই অংশটি আপনার ভবিষ্যৎ করে দেয়। 20% দিয়ে শুরু করুন এবং যত আয় বাড়বে শতাংশ বাড়ানোর চেষ্টা করুন।
এই টাকা দিয়ে এমার্জেন্সি ফান্ড তৈরি করুন, মিউচুয়াল ফান্ড এসআইপি শুরু করুন এবং গোল বেসড ইনভেস্টমেন্ট করুন। এই 50-30-20 রুল আপনাকে ডিসিপ্লিন রাখবে এবং খরচের মধ্যে ব্যালেন্স তৈরি করবে। আপনি যদি চাইলে গুগল শিট বা বাজেটিং অ্যাপ ব্যবহার করতে পারেন, যাতে আপনি মাসের শেষে দেখতে পান কতটুকু সেভ করতে পারলেন। মনে রাখবেন, বাজেট মানে কষ্ট নয় এবং আপনার টাকার উপর নিয়ন্ত্রণ তৈরি করা। কয়েক মাসের মধ্যেই আপনি দেখবেন আপনার সেভিং বেড়ে গেছে এবং ইনভেস্ট করার জন্য প্রস্তুত হয়ে যাবেন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, সেভিংস। অনেকে ভাবে সেভিংস মানে মাসের শেষে যে টাকা বাকি থাকে সেটাই রেখে দেওয়া, কিন্তু আসলে এটা বড় ভুল। সেভিং মানে হলো প্রথমেই কিছু টাকা আলাদা করে রাখা, তারপর খরচ করা। যখনই বেতন বা ইনকাম পান, সঙ্গে সঙ্গে আয়ের অন্তত 10-20% নিজের জন্য সেভ করুন। ধরুন আপনি মাসে 30,000 টাকা আয় করেন, তাহলে প্রথমেই 3-6,000 টাকা আলাদা করে রাখুন। এই টাকাটা কখনো দৈনন্দিন খরচে ব্যবহার করবেন না, বরং আলাদা একটা সেভিং অ্যাকাউন্ট খুলে রাখুন বা অটোমেটিক ট্রান্সফার সেট করে দিন, যেন টাকাটা নিজে থেকেই জমা হয়। সেভিংস করার অনেক উপায় আছে। আপনি চাইলে রিকারিং ডিপোজিট অর্থাৎ আরডি খুলতে পারেন, ডিজিটাল গোল্ডে বিনিয়োগ করতে পারেন বা নিয়মিত এসআইপি এর মাধ্যমে সেভ করতে পারেন। এগুলো ধীরে ধীরে আপনার জন্য আর্থিক ভিত্তি তৈরি করবে। সবচেয়ে জরুরি বিষয় হলো সেভিংসের উদ্দেশ্য লাক্সারি নয়, নিরাপত্তা। আজকের ছোট ছোট সেভিংসই আগামী দিনের ইমার্জেন্সি ফান্ড, ইন্স্যুরেন্স প্রিমিয়াম বা ভবিষ্যতের লক্ষ্য পূরণের পথ তৈরি করবে। এমার্জেন্সি ফান্ড তৈরি করা, অনেকে এই ধাপটাকে এড়িয়ে যায়, কিন্তু এটি আপনার ফাইন্যান্সিয়াল সিকিউরিটির জন্য সবচেয়ে জরুরি। এমার্জেন্সি ফান্ড মানে এমন একটি টাকা যা শুধুমাত্র জরুরি পরিস্থিতিতে ব্যবহার হবে, যেমন হঠাৎ চাকরি হারানো, বড় মেডিকেল খরচ বা পরিবারের জরুরি প্রয়োজন। থাম্ব রুল হলো 3-6 মাসের খরচের সমান টাকা আলাদা করে রাখা। উদাহরণস্বরূপ, যদি আপনার মাসিক খরচ 20,000 টাকা হয়, তবে অন্তত 60-1,20,000 টাকা মতো এমার্জেন্সি ফান্ড রাখুন। অনেকেই প্রশ্ন করেন, এই টাকা কোথায় রাখবো? সবচেয়ে ভালো অপশন হলো এমন জায়গা যেখানে টাকা নিরাপদ থাকে এবং প্রয়োজনে সহজে পাওয়া যাবে। উদাহরণস্বরূপ, ব্যাংক সেভিং অ্যাকাউন্ট। এর বেনিফিট হচ্ছে এর লিকুইডিটি বেশি। দ্বিতীয় হচ্ছে ফিক্সড ডিপোজিট, এর সুবিধা হলো কিছুটা বেশি সুদ দেয়। থার্ড হচ্ছে লিকুইড মিউচুয়াল ফান্ড, এর বেনিফিটস হচ্ছে কি ভালো রিটার্ন দেয় এবং সহজে রিডিম করা যায়। খেয়াল রাখবেন, এই টাকা শেয়ার মার্কেট বা হাই রিস্ক ইনভেস্টমেন্টে রাখবেন না, কারণ জরুরি সময়ে মার্কেট পড়ে গেলে আপনার টাকা কমে যেতে পারে। সবচেয়ে ভালো কৌশল হলো কি প্রতি মাসে আয়ের একটি কিছু অংশ আলাদা করে এই ফান্ডে জমা করা, যতক্ষণ না টার্গেট অ্যামাউন্ট পূর্ণ হয়। একবার এমার্জেন্সি ফান্ড তৈরি হয়ে গেলে আপনি নিশ্চিত মনে ইনভেস্টমেন্ট শুরু করতে পারবেন। মনে রাখবেন, এই ফান্ডই আপনাকে আর্থিক ধাক্কা থেকে বাঁচাবে এবং ঋণে না গিয়ে সমস্যা সামলাতে সাহায্য করবে। তাই যত দ্রুত সম্ভব এই ধাপটি সম্পূর্ণ করুন। ঋণ কমানো, বিশেষ করে যেসব ঋণের সুদের হার খুব বেশি, অনেক সময় আমরা বুঝতে পারি না কতটা টাকা কেবল সুদ হিসাবে চলে যাচ্ছে। সবচেয়ে বিপজ্জনক হলো ক্রেডিট কার্ড ঋণ। এর সুদের হার অনেক সময় 30-40% পর্যন্ত হতে পারে। তাই যদি আপনার ক্রেডিট কার্ড বিল বকেয়া থাকে, সেটাকে সবার আগে শোধ করুন। তারপর যদি পার্সোনাল লোন বা কনজিউমার লোন থাকে, সেগুলোকে দ্রুত পরিশোধ করার চেষ্টা করুন। এখানে দুটি প্রয়োজনীয় স্ট্র্যাটেজি আছে। ডেট স্নোবেল মেথড, প্রথম সবচেয়ে ছোট ঋণ শোধ করুন। ঋণ কমতে দেখলে মনোবল বাড়ে এবং পরের ঋণ শোধ করা সহজ হয়। ডেট অ্যাভালাঞ্চ মেথড, প্রথমে যেসব ঋণের সুদের হার বেশি সেগুলো শোধ করুন। এতে দীর্ঘমেয়াদে সবচেয়ে বেশি টাকা বাঁচে। যে পদ্ধতিই বেছে নিন, একটি ঋণ পুরোপুরি শোধ না হওয়া পর্যন্ত নতুন কোনো অপ্রয়োজনীয় ঋণ নেবেন না। এছাড়া খরচের জন্য ক্রেডিট কার্ডের পরিবর্তে ডেবিট কার্ড বা ইউপিআই ব্যবহার করুন, যাতে বাজেটের বাইরে খরচ না হয়। মনে রাখবেন, ঋণ মুক্ত হওয়ার মানে আপনার আয়ের বড় একটি অংশ ভবিষ্যতের জন্য বাঁচানো। ঋণ শোধ হয়ে গেলে ইএমআই বা মাসিক কিস্তির সমান টাকা সেভিং ও ইনভেস্টমেন্টে যোগ করুন। এতে আপনার সম্পদ তৈরি হওয়ার গতি বাড়বে। ঋণ কমানো কঠিন হতে পারে, কিন্তু একবার শুরু করলে আর্থিক চাপ অনেক কমে যাবে এবং আপনি আর্থিক স্বাধীনতার আরও এক ধাপ কাছে চলে আসবেন। সবশেষে এখন সময় ইনভেস্টমেন্ট শুরু করা। অনেকেই ভাবে ইনভেস্টমেন্ট করতে হলে অনেক টাকা দরকার, কিন্তু আসল সত্য হলো ছোট পরিমাণ দিয়েও শুরু করা যায়। আমি যখন শুরু করেছিলাম, আমি টিউশনির টাকা থেকে অল্প অল্প করে ইনভেস্টমেন্ট করতাম। আমি 2016 থেকে ইনভেস্টমেন্ট করছি। আপনি যদি ভালো স্টক খুঁজতে পারেন, তবে আপনি অনেক প্রফিট করতে পারেন। তবে হ্যাঁ, এর জন্য ধৈর্য, একাগ্রতা আর সঠিক জ্ঞান হওয়া দরকার। যদি আপনি ইনভেস্টমেন্ট শিখতে চান, অবশ্যই কমেন্ট করে বলবেন, তাহলে আমি একটি ফুল কোর্স তৈরি করব।
যেখানে আপনি বিনা পয়সায় ইনভেস্টিং শিখতে পারেন। যদি আপনাকে এই ভিডিওটি উপকারিত মনে হয়েছে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান আপনি বর্তমানে কোন ধাপে আছেন, আয় বোঝার পর্যায়ে নাকি ইনভেস্টমেন্ট শুরু করেছেন। আপনার কমেন্ট আমাকে আরও ভালো করে কন্টেন্ট তৈরি করতে সাহায্য করবে। আর হ্যাঁ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন সাবস্ক্রাইব করে দিন। এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকন প্রেস করুন যাতে পরের ভিডিও মিস না হয়। পার্সোনাল ফাইন্যান্স শেখার জন্য এই যাত্রায় আমি থাকবো আপনার সাথে। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। টিল দেন, বাই বাই।